এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে রাশিয়ার হামলা, নিহত 25। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 2। সিরিয়ায় সংঘর্ষে নিহত 553। যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে প্রস্তুত ইউক্রেন, জানিয়েছেন জেলেনস্কি। ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহ্যবাহী মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। অচল মণিপুর, ভারতে অস্থিরতা। যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে রাশিয়ার হামলা, নিহত 25। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, গতকাল শুক্রবার রাতভর দেশটির উত্তরাঞ্চলীয় শহর দুব্রোপিলিয়া ও খার্কিভ অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় 6 শিশুসহ অন্তত 25 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয় রাশিয়া শান্তির সপক্ষে নয়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও কিয়েভকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধের পর ইউক্রেন রুশ বাহিনী প্রথমবারের মতো বড় পরিসরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গত সপ্তাহে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডার পর শাস্তিমূলক এইসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন। শুক্রবারের এই হামলা নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। ইউরোপের 27টি দেশের এই জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইউক্রেনে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে 3টি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর দখল মুক্ত করেছেন রুশ সেনারা। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 2। দক্ষিণ গাজা রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারের এই হামলার ঘটনা চিকিৎসক সূত্রে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা এক ড্রোনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ড্রোনটি ইসরায়েল থেকে গাজার দক্ষিণ অঞ্চলে প্রবেশ করেছিল। একই সঙ্গে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ড্রোনটি সংগ্রহের চেষ্টা করলে তাদের টার্গেট করা হয়। ধারণা করা হচ্ছে এটি একটি ব্যর্থ চূড়া চালানের প্রচেষ্টা ছিল। এর আগে শুক্রবার গাজায় আরও এক ড্রোন হামলায় 2 ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, উত্তর গাজায় মোতায়েন সেনাদের কাছে একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখার সময় সন্দেহভাজন কয়েকজনকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। 42 দিনের যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর লক্ষ্যে মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে প্রস্তুত ইউক্রেন, জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আগামী সপ্তাহে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে। জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এই যুদ্ধের প্রথম মুহূর্ত থেকে ইউক্রেন শান্তি চেয়ে এসেছে। বাস্তবসম্মত প্রস্তাব আলোচনা টেবিলে আছে, এখন দরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান স্থগিত রেখেছেন। তিনি দাবি করেছেন, জেলেনস্কি শান্তি চুক্তি নিয়ে যথেষ্ট আন্তরিক নন। রাশিয়া 3 বছর আগে ইউক্রেন আক্রমণ চালিয়ে দেশটির প্রায় 20% ভূখণ্ড দখল করেছে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন। সোমবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর মঙ্গলবার ইউক্রেনের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। জেলেনস্কির সঙ্গে এই সফরে থাকবেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক এবং প্রতিরক্ষা মন্ত্রী রুস্তিম
উমেরভ। অন্যদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টেভ উইটকফ জানিয়েছেন যুদ্ধের অবসানে একটি কাঠামোগত সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং এটি নিয়ে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের বৈঠক হয়। তবে শান্তি আলোচনা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে নজর কাড়ে। এখন সৌদি আরবের আলোচককে এই সংকট নিরসনের নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহ্যবাহী মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক একটি মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তারা বলেছেন, গতকাল শুক্রবার অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা এ ঘটনা ঘটিয়েছেন। অগ্নি সংযোগের ঘটনাটি ঘটিয়েছে নাবলুসের ওল্ড সিটির ঐতিহ্যবাহী আল নাসর মসজিদে। এএফপি টিভিতে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে আংশিক পুড়ে যাওয়া মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এএফপিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গতকাল দিবাগত রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত ইসরায়েলি সেনারা নাবলুসে অভিযান চালান। স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ জানায় 6টি মসজিদ ঘিরে অভিযান চালানো হয়। এমন এক সময় এ মসজিদে ধ্বংসযজ্ঞ চালানো হলো যখন মুসলিমরা পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার পালন করলেন। পশ্চিম তীরের উত্তর অঞ্চলীয় ওই শহরে অভিযানের বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মসজিদে ইসরায়েলি দখলদারদের এমন আক্রমণ চালানোর সমালোচনা করেছেন নাবলুসের এন্ডাওমেন্ট পরিচালক শেখ নাসির আল সালমান। এক বিবৃতিতে শেখ নাসির অভিযোগ করেন, ইসলাম ধর্মের পবিত্র স্থাপনা আর মসজিদগুলো অপবিত্র করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। আল নাসর মসজিদ আংশিক পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নাবলুস পৌর কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত। ওল্ড সিটির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা এটি। নাবলুসের পৌর মেয়র হুসাম সাকশির অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী অগ্নি নির্বাপন কর্মীদের ওই মসজিদে যেতে বাধা দিয়েছে। এ কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। অচল মণিপুর, ভারতে অস্থিরতা। ভারতের মণিপুরে আবারও শুরু হয়েছে অস্থিরতা। মণিপুরের রাস্তাঘাট সচল হওয়ার প্রথম দিনই আবারও গোলমালের খবর পাওয়া গেছে। কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর কিছু নারী। তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ শুরু করে। তাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে বর্তমান রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয় কুমার ভল্লা। গত 2 মার্চ ভল্লা এবং অন্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বৈঠকের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয় 8 মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন।